অনেক টাকার মালিক হওয়ার ইচ্ছে কার না থাকে বলুন তো? আমাদের প্রত্যেকের মনেই কিন্তু এই ইচ্ছেটা থাকে। আমাদের কাছে অনেক টাকা থাকবে, খরচা করতে গেলে আমাদের ভাবতে হবে না। এই জন্যই কিন্তু টাকাটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। কিন্তু যাদের ইনকামটা একটু কম, তাদের হয়তো এরকম মনে হচ্ছে যে আমাদের মাইনে তো এত কম, আমরা এত কম বেতনে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, তাহলে সত্যিই কি আমাদের ভবিষ্যতে আমরা টাকা জমাতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন টাকা জমানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেকের জীবনেই তো টাকার প্রয়োজন। তো আপনারা যদি কিছু রুলস আপনাদের জীবনে মেনে চলেন, তাহলে আপনাদের বেতন যতই কম হোক না কেন, আপনাদের ইচ্ছেটা কিন্তু আপনারা অবশ্যই একদিন পূরণ করতে পারবেন। আপনারা একদিন নিশ্চয়ই অনেক টাকার মালিক হতে পারবেন, লক্ষ লক্ষ টাকার। হ্যাঁ, আপনি বছরে কিন্তু লক্ষ লক্ষ টাকা জমাতে পারবেন। শুধুমাত্র এই রুলসগুলো আপনাদেরকে একটু মেনে চলতে হবে। তো চলুন প্রথমটা শেয়ার করি। মনে করুন আপনাদের মাস মাইনে 20,000 টাকা। সাপোজ এটা ধরুন, যার যেটা ইনকাম সেই অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন। আমি একটা মিনিমাম অ্যামাউন্ট ধরেই আপনাদেরকে বলছি। ধরুন আপনারা মাসে 20,000 টাকা ইনকাম করেন। তো ওই 20,000 টাকা থেকে আপনাকে কিন্তু প্রথমে 50% রেখে দিতে হবে আপনার খরচার জন্য, আর বাকি 50% আপনি রাখবেন জমানোর জন্য। তার মানে ধরুন আপনি 10,000 টাকা রেখে দিলেন আলাদা করে, আর 10,000 টাকা আপনি খরচ করার জন্য রাখলেন। তো একটা জিনিস আপনি ভেবে দেখবেন, আপনি যে 10,000 টাকা খরচের জন্য রাখছেন, আপনার কি পুরো 10,000 টাকাই খরচ হয়ে যায়? এটা কিন্তু কখনোই হয়নি। যে যতটুকুই টাকা রাখুক, মাসে কেউ যদি 5,000 টাকাও খরচের জন্য রাখে, তার কিন্তু 5,000 টাকা খরচ হয় না, সেখান থেকে কিছুটা বাঁচে। আবার কেউ 10,000 রাখলে সেটাও কিন্তু 10,000 খরচ হয় না, সেখান থেকেও কিছুটা বেঁচেই যায়। সাপোজ ধরুন আপনি বৈশাখ মাস থেকে এই কাজটা স্টার্ট করেছেন। তো আপনার হয়তো বৈশাখ মাসে পুরো 10,000 টাকাই খরচা হলো, জ্যৈষ্ঠ মাসেও সেম। কিন্তু আষাঢ় মাসে দেখবেন আপনার কিন্তু পুরো টাকাটা খরচ হলো না, সেখান থেকে হয়তো 1,000 টাকা বা 2,000 টাকা বেঁচে গেল। যখন আমাদের এরকম কিছু একটা টাকা বেঁচে যায়, তখন আমরা কি করি বলুন তো? তখন কিন্তু আমরা ভাবি না যে এটা আমাদেরকে সেভিংস করতে হবে। তখন আমরা ওই টাকাটাকে কোনো না কোনো পারপাসে খরচ করে দিই। এই তো আমার কাছে এতটা টাকা আছে, তো কিছু না কিছু কাজে আমরা অপচয় করে ফেলি। এই টাকাটা যে আমরা জমাবো, এটা কিন্তু অধিকাংশ মানুষের মাথাতেই আসে না। তো আমি আপনাদেরকে বলছি, আপনাদের ওই যে টাকাটা বাঁচলো, ওই টাকাটা কোনো একটা সেফটি জায়গাতে আপনারা জমা করে দিন। দেখবেন বছরের শেষে কিন্তু ওখান থেকে আপনারা বেশ কিছুটা অ্যামাউন্টের টাকা জমাতে পারছেন। এইভাবে যদি আপনি প্রত্যেক মাসে চালাতে থাকেন, তো দেখবেন প্রত্যেকটা মাসেই কিন্তু আপনাদের কাছ থেকে কিছু না কিছু সংসার খরচ থেকে টাকা বেঁচেই যাচ্ছে। তো এভাবে চলতে থাকলে প্রত্যেক মাসের ওই কিছুটা করে টাকা আপনারা যদি একটা ভালো জায়গাতে জমা রাখেন, দেখবেন সেখান থেকে আপনারা বেশ অনেকটা টাকা সেভিংস করতে পারবেন। তাতে আপনাদের বেতনটা যতই কম হোক না কেন। আমরা কিন্তু অনেকেই ভেঙে পড়ি এই বিষয়টা নিয়ে যে আমাদের বেতন তো এত কম, তাহলে আমাদের পক্ষে কি জমানো কখনোই পসিবল হবে? কিন্তু এটা একদমই আপনাদের ভুল ধারণা। আপনাদেরকে চেষ্টা করতে হবে, জমানোর চেষ্টা করতে হবে আপনাদেরকে। আপনি যদি একটু গভীরভাবে ভেবে দেখেন না, দেখবেন ঠিক আপনার পক্ষে এটা সম্ভব হবে। দ্বিতীয় নাম্বার হলো, দেখবেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের না ইনকামটা কম বলে আমাদের কোথাও না কোথাও একটা ধারণা চলেই আসে, যেভাবেই হোক আমাদের তো চলে যাচ্ছে, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তো ভবিষ্যৎ নিয়ে অত আর চিন্তা করার দরকার নেই, আমাদের মানে বর্তমানটা যেটা হচ্ছে এটাই যথেষ্ট। এখন তো আমি ভালো আছি, এখন তো আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে এখনের জীবনটাই আমাকে ঠিকঠাকভাবে কাটাতে হবে, আমার এক্সট্রা কোনো ইনকামের দরকার নেই, এক্সট্রাভাবে কোনো জমানোর দরকার নেই। এরকম মানসিকতার মানুষ কিন্তু অনেক আছে। এর অর্থ হলো আমরা কোথাও না কোথাও এটাতে অভ্যস্ত হয়ে পড়ি। এটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় ভুল। এই জিনিসটাকে আমাদের মাথা থেকে সরাতে হবে।
এই এই মানে স্টেবল মাইন্ডটাকে সরানো কিন্তু মানে ভীষণ কষ্টকর একটা ব্যাপার বলতে পারেন। আসলে কি বলুন তো, তখন আপনাকে নিজেকে ভাবতে হবে, নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আজকে তো আপনার জীবনটা চলে যাচ্ছে, আজকে তো আপনার দিনটা কেটে যাচ্ছে, কিন্তু কালকে যদি হঠাৎ করে আপনার কোনো একটা বিপদ আসে, কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বাজে পরিস্থিতি আসে, তখন আপনি কি করবেন? আপনার হাতে তো ভবিষ্যতের জন্য কোনো রকম কোনো টাকা নেই। তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি করবেন? আপনার ফ্যামিলির পাশে আপনি দাঁড়াবেন কিভাবে? আর একটা চূড়ান্ত সত্য কথা কি বলুন তো, আজকালকার দিনে না, আপনি যখন মানে ভীষণ একটা বিপদে পড়বেন, তখন কিন্তু আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। কেউ আপনার বিপদের দিন আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনাকে একটা টাকা দিয়েও হেল্প করবে না। শুনতে কিন্তু এই কথাটা ভীষণ খারাপ, তো এই কথাটা কিন্তু একদমই চূড়ান্ত সত্য। তো আপনি যখন একটু নিজেকে সময় দিয়ে এই বিষয়টা ভাববেন, তখন দেখবেন আপনার যে ওই মাইন্ডের মধ্যে একটা জিনিস ছিল যে আমি কোনো দিন টাকা জমাতে পারবো না, বা এখন আছে এই তো চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন, তখন আপনার মাথা থেকে অটোমেটিক ওই না জমানো ব্যাপারটা চলে যাবে। তখন আপনি ভাববেন যে হ্যাঁ, আমাকে সঞ্চয় করতেই হবে, আমাকে জমাতেই হবে, আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে। তখন আর আপনার মনের মধ্যে কোনো নেগেটিভিটি কিন্তু থাকবে না। তখন আপনার মধ্যে একটা আলাদা রকম খিদে তৈরি হবে বলতে পারেন, যার ফলে আপনি রোজগারটাকে বাড়ানোর চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার হলো, আমরা যে একটা হিসাব করেছিলাম যে আমাদের মাসের শেষে মানে প্রত্যেক মাসে 50% টাকা আমাদের খরচা হবে, কিন্তু কোনো কোনো মাসে দেখবেন তা থেকে কিন্তু আমাদের একটু বেশিও খরচ হয়ে যায়। কোনো মাসে কম হয়, আবার কোনো মাসে বেশিও হয়। হয়তো দেখবেন আপনার বাড়িতে হঠাৎ করে কোনো একটা কুটুম এলো, বা আপনার কোনো কিছু পারপাসে খরচ পড়লো, তো সেই ক্ষেত্রে দেখবেন হয়তো আপনার যেটা আপনি মাস বরাদ্দ রেখেছেন তার থেকে অল্প কিছু হয়তো বেশিও লেগে গেল। তখন কিন্তু আপনি আপনার ওই যে আসল যে সঞ্চয়টা থাকে তাতে কিন্তু হাত দেবেন না। কারণ আপনাদের প্রথমেই বলেছিলাম আপনারা 50% আলাদা রেখে দেবেন, আর 50% সংসার খরচের জন্য রাখবেন। যে 50%টা জমাচ্ছেন সেটা তো জমাচ্ছেনই, তাতে তো কখনোই হাত দেবেন না, কারণ ওই টাকাটা আপনার ফিউচার প্ল্যানিংয়ের জন্য রাখা আছে। কিন্তু আপনি সংসার খরচের জন্য যে 50% খরচ করছেন, তা থেকে আপনার যে টাকাটা বাঁচছে, তো ওই টাকাগুলোর মধ্যে কিছু কিছু টাকা আপনি কিন্তু আপনার বাড়িতে রেখে দেবেন একটা আলাদা জায়গায়, হাত না পড়ার মতো। তো যখন আপনার ওরকম কোনো কিছু প্রবলেম আসবে, তখন কিন্তু আপনি ওই যে আলাদা জায়গাতে সরিয়ে রাখছেন, সেটা আপনার পার্সে হোক বা মাটির ব্যাংকে হোক বা যেখানেই হোক না কেন, তো সেখান থেকে কিন্তু অল্প কিছু নিয়ে আপনি খরচ করবেন। আপনি যেখানে মেন 50% টাকাটা রেখেছেন সেটা থেকে কিন্তু তুলবেন না। এইভাবে আপনি যখন গোটা বছরটা চালাবেন, তখন দেখবে বছরের শেষে আপনার ওই পার্সে বা মাটির ব্যাংকে বেশ কিছু টাকা কিন্তু জমা হয়েছে। এবার ওখান থেকে আপনার যেই টাকাটা বছরের শেষে থেকে গেল, সেটা আপনারা একটা জায়গাতে ডিপোজিট করে দিন। তাহলে দেখবেন সঞ্চয় করাটা কিন্তু ভীষণ সহজ হয়ে গেছে। এর অর্থ হলো আপনি কিন্তু ধীরে ধীরে অনেক টাকার মালিক হতে পারছেন। কি বলুন তো, কোনো কিছু জিনিসই কিন্তু একদিনে সম্ভব নয়, একদিনে কোনো কিছুই হয় না। আপনি যদি চান যে আপনি একদিনেই লক্ষ টাকার মালিক হয়ে যাবেন, এটা কিন্তু আপনি কখনোই পারবেন না। তাই এভাবে কিন্তু আপনাকে প্রত্যেক দিনের শেষে বা প্রত্যেক মাসের শেষে অল্প অল্প করে টাকা রাখতে হবে, তবেই আপনি বছরের শেষে লক্ষ লক্ষ টাকা জমাতে পারবেন। আপনাদের সাথে টাকা জমানোর টিপসগুলো শেয়ার করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। আর রান্নাঘরটা বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে দেখুন লাঞ্চ রেডি। আজকের লাঞ্চে আছে চিকেন আলুর তরকারি আর উচ্ছে ভাজা, তার সাথে করেছি পেঁপে ডাল। আর এদিকে আছে বেটুর জন্য তরকারি, ওরও চিকেনেরই তরকারি করেছি, ওরটা আলাদা করে দিয়েছি যেহেতু ও ঝাল খেতে পারে না। তার সাথে আছে লেবু। তো এখন হাজব্যান্ড আর ছেলে খাবে, তারপরে ছেলেকে খাওয়ানো হয়ে গেলে কিন্তু আমি খাবো। কারণ আপনারা তো দেখেছেন ভিডিওতে, ও এতটাই দুষ্টু যে আমরা একসাথে খেতে পারি না। ওকে খাইয়ে ঘুম পাড়ানোর পরে তবেই কিন্তু আমার খাওয়া হয়। তো খাওয়া দাওয়ার পর আর সেভাবে ভিডিও করিনি, এটা চলে এসেছে একদম বিকালে। তো যেহেতু আজকে চিকেন আনা হয়েছিল, তো যখনই আমাদের চিকেন আনা হয় প্রতি সপ্তাহতেই কিন্তু চিকেন পকোড়া করি, তো সেগুলো আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম শেয়ার করি, যেহেতু আজকে দুপুরের পর আর সেভাবে ভিডিও শ্যুট কিছু করিনি, তো সন্ধ্যার স্ন্যাক্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি।
এখানে চিকেনটা প্রথমে লবণ আর লেবু মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। তারপরে এই চিকেনের মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন সমস্ত কিছু একসাথে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপরে এখানে দেখুন ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর একটা ডিম দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর আমার এই টিপসের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের দিনের ভিডিওটাও আমার নতুন ফোনে শ্যুট করা ছিল, আর এই ভিডিওটাও কিন্তু আমার নতুন ফোনে শ্যুট করেছি। তো ক্যামেরা কোয়ালিটিটা কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা একটু জানাবেন। এখানে দেখুন আমার কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে গেছে। বিকাল দিকে দেখবেন এরকম মুচমুচে পকোড়ার সাথে যদি একটু লিকার চা হয় না, বেশ ভালো লাগে, পুরো বিকালটা যেন জমে যায়। আর এখানকার ওয়েদার তো জানেন এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা মতো, কারণ এখানে যখন তখন বৃষ্টি হয়, তো বেশ ভালোই লাগে। সন্ধ্যার দিকটা না বেশ আবহাওয়াটা খুব সুন্দর হয়ে যায়, সারাদিন প্রচণ্ড রোদ থাকে। আর এখানে দেখুন আমার বেটু সবার প্রথমে খেতে বসে গেছে। আমি এখানে নিয়ে এসে রেখেছি খাবারটা, ক্যামেরা সেট করছি, তো ওর আর ধৈর্য ধরছে না, জানেন তো। ও এরকম ভাজাভুজি খেতে না ভীষণ ভালোবাসে। এমনিতে তো ঝাল জিনিস একটুও খেতে পারে না, কিন্তু এই সমস্ত জিনিসে যতই ঝাল দেওয়া থাক না কেন ও কিন্তু খুব অনায়াসে খেয়ে নিতে পারে। এমনকি বলবেও না যে ওর ঝাল লাগছে, বলে জানছে যদি ওকে না দিই। আর দেখুন খাওয়ার টেকনিক কীরকম শিখেছে দেখছেন, সস মাখিয়ে কেমন সুন্দরভাবে খাচ্ছে, আবার আমাকে খাইয়েও দিচ্ছে। আসলে কি বলুন তো, ওর এই অভ্যাসটা ভীষণ ভালো। ও কোনো জিনিসই না একা খায় না, যতটুকুই যা পাক এক প্যাকেট যদি জেমসও নিয়ে আসা হয় সেটাও কিন্তু ওর পাপাকে আমাকে না দিয়ে ও খায় না। এই গুড হ্যাবিটটা কিন্তু ওর মধ্যে আছে, আর ওকে না এটা শেখাতে হয়নি। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।